হ্যালো মুভি লাভার্স, সিনেমা এক্সপ্লেইনে আপনাদের স্বাগত। আর আজকে আমরা দেখব বিখ্যাত হরর ইউনিভার্স ইট ওয়েলকাম টু ডেরি এর প্রথম পর্ব বা এপিসোড 1। আপনারা যারা 2017 সালের ইট সিনেমাগুলি দেখেছেন, এটি হলো তারই প্রি-সিকোয়েন্স বা আগের গল্প। অর্থাৎ এই কাহিনী সেই সিনেমাগুলোর 27 বছর আগের প্রেক্ষাপটে সাজানো। এই সিরিজে আমরা স্টিফেন কিং এর উপন্যাস ভিত্তিক সেই পরিচিত রহস্যময় চরিত্র পেনিওয়াইজকেই দেখতে পাবো। তো চলুন আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় 1962 সালে ডেরি শহরে। আমরা একটি সিনেমা হল দেখি যেখানে মিউজিক ম্যান নামের একটি সিনেমা চলছে এবং সেখানে ট্রাবল নামের একটি গান বাজছে। এই থিয়েটারে আমরা ম্যাটি নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা টিকিট ছাড়াই হলে ঢুকে পড়েছে। গার্ড তাকে ধরার চেষ্টা করলে ম্যাটি দৌড়ে গিয়ে লবির ভিতরে লুকিয়ে পড়ে। আমরা বুঝতে পারি যে ম্যাটির পারিবারিক পরিস্থিতি একবারই ভালো নয়। গার্ড সেখানে কর্মরত মেয়ে রনিকে জিজ্ঞাসা করে ম্যাটি কোন দিকে গেল, কিন্তু রনি ইচ্ছা করেই ভুল দিকে দেখিয়ে দেয়, কারণ ম্যাটি আসলে রনির চোখের সামনেই লুকিয়েছিল। সুযোগ বুঝে ম্যাটি তারপর সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ম্যাটি ডেরি শহর ছেড়ে চলে যাচ্ছে। সে একটি গাড়ি থেকে লিফট নেয়। গাড়িতে একটি পরিবার বসেছিল, যারা জানায় তারাও ডেরি থেকে পোর্টল্যান্ডের দিকে যাচ্ছে। ম্যাটি তাদের সাথে যেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই এই পরিবারটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। ম্যাটি দেখে তারা আবার ডেরি শহরের ভিতরেই ফিরে আসছে। ম্যাটি বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে এবং গাড়ি থামাতে বলে, কিন্তু তারা তার কথা গ্রাহ্য করে না এবং নিজেদের মধ্যেই কথা চালিয়ে যেতে থাকে। ম্যাটি জোর করে গাড়ি থামানোর চেষ্টা করলে তার হাত গিয়ে লাগে সেই গর্ভবতী মহিলার পেটে। মুহূর্তে তার পেট ফুলতে শুরু করে এবং গাড়ির ভিতরেই সে একটি শিশুর জন্ম দেয়। এটি ছিল একটি বীভৎস বিকৃত শিশু, যার ছিল বাদুড়ের মতো ডানা। এই শিশুটি ম্যাটির উপর আক্রমণ করে এবং দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। বুঝতে পারলেন তো, আসলে সেই শিশুটি ছিল পেনিওয়াইজ আর পুরো পরিবারটি ছিল তার তৈরি করা একটি মায়াজাল। এরপর কাহিনী 4 মাস এগিয়ে যায়। আমরা দুই বন্ধু টেডি এবং ফিলকে দেখি, যারা সারাক্ষণ বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী ও ভিনগ্রহী প্রাণীদের নিয়ে আলোচনা করে। ফিলের দৃঢ় বিশ্বাস ছিল যে আর্মিরা কোনো এলিয়েনকে ধরে রেখেছে, সেই কারণেই তাদের শহরে আজকাল অতিরিক্ত পরিমাণে যুদ্ধ বিমান আসছে, অথবা তারা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। স্কুলে আমরা লিলি নামের একটি মেয়েকেও দেখি, যার বাবা একটি আচার তৈরির কোম্পানিতে কাজ করতেন এবং এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান। এই কারণে লিলির মানসিক আঘাত লেগেছিল এবং কিছুদিন আগে সে মানসিক হসপিটাল থেকে এসেছে। তাই স্কুলের অন্যরা তাকে একটু পাগলাটে ভাবত। তার একজনই বন্ধু ছিল, নাম মার্জ। টেডি এবং ফিল ম্যাটির ভালো বন্ধু ছিল। টেডি জানায় ম্যাটি 4 মাস ধরে নিখোঁজ, কিন্তু তার কোনো খবর নেই। সে বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। হয়তো সে একা ছিল বলেই শহর ছেড়ে পালিয়ে গেছে। যদিও এই দুজনও তার খুব একটা ভালো বন্ধু ছিল না। তারা কেবল ম্যাটির জন্মদিনে মিষ্টি খাওয়ার লোভেই ম্যাটির কাছে যেত। ফিল তো বলেই দেয় যে ম্যাটি মরে গেছে এবং তাকে ভুলে যাওয়া উচিত। লিলি ম্যাটিকে খুব ভালো করে চিনত। ম্যাটি তাকে একবার ওয়াচ টাওয়ারে নিয়ে গিয়েছিল, যেখান থেকে পুরো শহরটা দেখা যায়। এটা ছিল ট্যাডি ও ফিলের গোপন আড্ডা, কিন্তু ম্যাটি তাদের না জানিয়েই লিলিকে সেখানে নিয়ে যায়। এই তিনজনের সোডা থেকে একটি করে খেলনা বেরিয়েছিল। লিলির জন্য রকেট শিপ এবং ম্যাটির জন্য একটি কচ্ছপ। ম্যাটি কচ্ছপের লকেটটি লিলিকে রাখতে দেয়, কারণ কচ্ছপ সৌভাগ্যের প্রতীক। ম্যাটি লিলির কাছে জানতে চায় তার বাবার সাথে কি ঘটেছিল। লিলি জানায় সেদিন তার বাবার শিফট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু শুধু তার একটি খেলনা আনার জন্যই তিনি ফ্যাক্টরির ভিতরে গিয়েছিলেন। সেখানে তিনি জানতে পারেন যে একটি মেশিনের গিয়ার্স জ্যাম হয়ে গেছে। তিনি সেটি ঠিক করতে ভিতরে গেলেই মেশিনটি চালু হয়ে যায়। লিলির মনে এই কারণে একটু অপরাধবোধ কাজ করত যে খেলনার জন্যই তার বাবা মারা গেছেন। এরপর সেখানে আতশবাজি শুরু হয়, যা তারা দুজন মিলে উপভোগ করে। বাবার কথা বলার পর লিলিরও খানিকটা ভালো লাগছিল। এরপর ম্যাটি লিলিকে চুম খাওয়ার চেষ্টা করলে সে সরে আসে এবং ম্যাটি সেখান থেকে চলে যায়। এটাই ছিল ম্যাটি ও লিলির শেষ দেখা। ম্যাটির দেওয়া সেই কচ্ছপের লকেট লিলি এখনো ব্রেসলেটে পড়ে আছে। এরপর লিলি তার বাথটপের সিস্কের ভিতরে ম্যাটির কণ্ঠস্বর শুনতে পায়। ম্যাটি সেই ট্রাবল গানটিও গাইছিল। এরপর লিলি ম্যাটির দুটি আঙ্গুলও দেখতে পায়। পরের দিন লিলি এই ঘটনাটি মার্জকে জানালে মার্জ তার কথা বিশ্বাস করে না। উল্টো সে লিলিকে সতর্ক করে এমনিতেই সবাই তাকে পাগল ভাবে, তাই এসব কথা যেন আর কাউকে না বলে। এতে লিলি খুব আঘাত পায়। এরপর লিলি টেডি এবং ফিলকেও এই কথা জানায়, কিন্তু তারাও বিশ্বাস করে না যে ম্যাটি শহরের নর্দমায় আছে এবং সেখান থেকে লিলিকে ডাকছে। 4 মাস ধরে সেখানে কিভাবে সে বেঁচে থাকতে পারে। সন্ধ্যায় টেডি যখন তার পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছিল, তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে কেউ কি কাউকে অপহরণ করে নর্দমায় আটকে রাখতে পারে। তার বাবা তাকে ধমক দিয়ে বলেন, কমিক্সের জগৎ থেকে বাইরে আসো। তিনি বলেন, আমরা ইহুদি, তোমার দাদু নাৎসিদের থেকে বাঁচতে পালিয়ে বেড়াতেন। সেই সময় ইহুদিদের চামড়া তুলে ল্যাম্প শেড বানানো হতো। এই কথা বলে তিনি টেডিকে চুপ করিয়ে দেন। রাতে
ট্যারি যখন নিজের ঘরে ছিল তখন তার ল্যাম্পটি নিজে নিজেই বন্ধ হতে শুরু করে এবং হঠাৎই সেই ল্যাম্পের উপর মানুষের মুখ ভেসে উঠতে থাকে। সে খুব ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। তার বড় ভাই ঘরে এলে দেখে ল্যাম্পটি তখন আর নেই। এবার ট্যারি ও ফিলও বুঝতে পারলো যে লিপি মিথ্যে বলেনি, কিন্তু এই কথা বড়দের বললে তারা তিনজনকেই পাগলাগারদে পাঠিয়ে দেবে। তাই তারা তিনজনেই ম্যাটিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তারা পাবলিক লাইব্রেরিতে যায় এবং 4 মাস আগের খবরের কাগজ খুঁজতে শুরু করে। তাদের সাথে ফিলের ছোট বোন সুজিও ছিল, কারণ তাদের বাবা মা বাড়িতে ছিলেন না। খবরের কাগজ ঘেটে তারা জানতে পারে ম্যাটিকে শেষবার ক্যাপিটল থিয়েটারে কাজ করা একটি মেয়ে দেখেছিল। তারা দ্রুত রনির সাথে কথা বলতে যায়। রনি প্রথমে তাদের সাথে কথা বলতে অস্বীকার করলেও যখন জানতে পারে যে লিলি ম্যাটিকে গান গাইতে শুনেছে তখন সে থেমে যায়, কারণ রনি নিজেও ম্যাটির কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল এবং সে সেই ট্রাবল ট্রাবল গানটি গাইছিল। ম্যাটির কোনো সূত্র পেতে তারা এবার মুভি থিয়েটারে যায় সেই গানটি শোনার জন্য। রনি প্রজেক্টর রুমে গিয়ে সিনেমা চালু করে দেয়। সিনেমা শুরু হওয়ার আগে টেডি, ফিল এবং লিলি তিনজনেই ম্যাটির জন্য কান্নাকাটি করতে থাকে। তারা ভাবে যদি তারা তার ভালো বন্ধু হতো তাহলে ম্যাটি হয়তো শহর ছেড়ে যেত না। যাই হোক, সিনেমা শুরু হয় এবং সেই গানটি বাজতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে তারা সিনেমার পর্দায় ম্যাটিকে দেখতে পায়, যার হাতে একটি বাচ্চা ছিল। তারা ম্যাটিকে দেখে বাইরে আসার জন্য অনুরোধ করে। ম্যাটি তখন রাগের সাথে বলে, আমি এখানে আছি এর জন্য তোমরাই দায়ী। এরপর সে পেনিওয়াইসের মতো করে হাসে এবং সেই বিকৃত বাচ্চাটিকে তাদের দিকে ছুড়ে দেয়। বাচ্চাটি স্ক্রিন থেকে বাইরে চলে আসে এবং হামলা করে। সে ট্যাডি, ফিল এবং ফিলের বোন সুজিকে মেরে ফেলে। বনি দৌড়ে ভিতরে যায় এবং লিলিকে টেনে বাইরে নিয়ে আসে। লিলি জোরে চিৎকার করে ওঠে এবং এপিসোডটি এখানেই শেষ হয়। এই পর্বে আর্মি বেসের একটি পার্শ্ব গল্প চলছিল। আমরা দুজন মেজর হ্যালোরান এবং পলিকে ডেরি শহরে আসতে দেখি। তারা দুজনেই এয়ারফোর্সের পাইলট। তারা জানতে পারেন যে ডেরিতে কোনো এক বিশেষ প্রকল্প চলছে, যার সম্পর্কে তাদেরও কিছু জানানো হয়নি। হ্যালোরানকে একজন অফিসার স্যালুট জানায়নি, হয়তো সেই অফিসার কৃষ্ণাঙ্গ বলেই এমন ব্যবহার। এখানে আমরা ডিক হ্যালোরান নামে একজন অফিসারকেও দেখি। হতে পারে ইনি সেই ডিক হ্যালোরান যাকে আমরা দ্য শাইনিং সিনেমাতে দেখেছিলাম। এমনটা হলে সম্ভবত নির্মাতা স্টিফেন কিং একটি সিনেমেটিক ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছেন। উল্লেখ্য যে হ্যালোরান হলো ইট সিনেমার মাইকের দাদু। হ্যালোরানকে এখানে একটি নতুন বিমান B-52 চালানোর জন্য ডাকা হয়েছিল। পরে মুখোশ পরা তিনজন লোক হ্যালোরানের উপর হামলা করে এবং B-52 সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চায়। ঠিক তখনই পলি সেখানে চলে আসায় মুখোশ পরিহিত সবাই পালিয়ে যায়। গত পর্বে আমরা দেখেছিলাম যে ভয়ানক ইট টেডি, ফিল এবং সুজিকে নিঃশংসভাবে মেরে ফেলেছিল, কিন্তু এরপর পুলিশ ঘটনাস্থল থেকে কোনো শিশুর মরদেহই খুঁজে পায়নি, শুধু দেখতে পেয়েছিল রক্তের ছোপ। তাই তাদের সন্দেহ হয় রনির বাবা হ্যাক্সের উপর, যেহেতু থিয়েটারের চাবি হ্যাক্সের কাছে থাকতো। পুলিশ তার উপরই এই খুনের দায় চাপানোর চেষ্টা করতে শুরু করে। অন্যদিকে হ্যালোরানের স্ত্রী শার্লট এবং ছেলে উইলও ডেইরি শহরে থাকার জন্য চলে এসেছেন। উইল খুবই বুদ্ধিমান একটি ছেলে এবং হ্যালোরান তাকে একটি টেলিস্কোপও উপহার দেয়। পরের দিন রনি যখন স্কুলে যায় তখন সবাই তাকে এমন ভাবে দেখতে থাকে যেন তার বাবাই সেই বাচ্চাদের গুম করেছে। এর মধ্যে মার্চ, যে স্কুলের জনপ্রিয় মেয়েদের দল প্যাটিকসে জোর করে ঢুকতে চাইছিল, সে লিলিকে বলে যে রনিকে যেন সে এড়িয়ে চলে, কারণ রনিকে এড়িয়ে চললে লিলিও প্যাটিকসে প্রবেশাধিকার পাবে। এ কথা শুনে লিলি রাগে ফেটে পড়ে এবং বলে যে তার বন্ধুরা মারা গেছে আর মার্চের চিন্তা শুধু মেয়েদের দল নিয়ে। ঠিক তখনই উইল ক্লাসে আসে। আজ তার প্রথম দিন ছিল এবং আসতে সামান্য দেরি হয় তার উপর সবার নজর পড়ে। উইল কৃষ্ণাঙ্গ হওয়ায় বাচ্চারা এমন ভাবে তাকে দেখছিল যেন তারা জীবনে প্রথমবার কোনো কালো ছেলেকে দেখছে। এর মধ্যে একটি ছেলে উইলের চেয়ার টেনে সরিয়ে দেয়, ফলে সে পড়ে যায়। এদিকে হ্যালোরান জানতে পারে যে গত রাতে মুখোশ পরে যে তার উপর হামলা করেছিল সে ছিল অফিসার মাস্টার্স, সেই অফিসার যে তাকে স্যালুট জানায়নি। মাস্টার্স নিজেই এই অপরাধ স্বীকার করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তবে হ্যালোরানের মনে একটা সন্দেহ দানা বাঁধতে থাকে। শার্লট কিছু জিনিস কিনতে বাইরে বেরিয়েছিলেন। তিনি দেখলেন পার্কে পল বুনিয়ানের বিশাল মূর্তি বসানো হচ্ছে। সল্টও সেখানে উপস্থিত স্থানীয়দের কাছ থেকে বাঁকা নজরে শিকার হন। কিছুক্ষণ পর সল্ট দেখলেন কিছু ছেলে একটি বাচ্চাকে মারধর করছে, কিন্তু উপস্থিত বড়রা কেউই তাদের থামাতে এগিয়ে আসছেন না। সল্ট নিজে গিয়ে মারামারি থামান। এতে সবাই এমন ভাবে তাকে দেখতে থাকে যেন তিনি কোনো ভুল কাজ করেছেন। সন্ধ্যায় তিনি এই ঘটনা হ্যালোরানকে জানালে হ্যালোরান তাকে বেশি চিন্তা করতে বারণ করেন। অন্যদিকে রনি তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে অনুভব করে যে তার কম্বলের নিচে সে যেন বন্দী হয়ে গেছে। তার মনে হয় সে যেন কারো পেটের ভিতরে আছে। কম্বল ছিঁড়ে সে যখন বাইরে আসে তখন ঘুরে দেখে তার বিছানাটি তার মৃত মায়ের রূপে বদলে গেছে। আসলে রনিকে জন্ম দেওয়ার পরেই তার মা মারা গিয়েছিলেন। সেই দানবটি রনিকে বলে, তুমি তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। পুলিশ তোমার বাবা হ্যাক্সকেও গ্রেফতার করবে এবং তাকে আগুনে পুড়িয়ে মারবে। ইট মূলত মানুষের সবচেয়ে বড় ভয় বা অপরাধের সুযোগ নেয়।
নেয়। এই দানব রনিকে গ্রাস করার চেষ্টা করে। রনি চিৎকার করে উঠলে তার বাবা সেখানে ছুটে আসেন এবং রনি দেখে সেই দানব উধাও হয়ে গেছে। এরপর আমরা একটি ক্লাবে 3 কৃষ্ণাঙ্গ অফিসারকে বসে থাকতে দেখি। তারা আলোচনা করছিল যে হ্যালোরানের উপর হামলার পর তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঠিক হ্যালোরান সেখানে জানায় যে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, কারণ সে বিশেষ এবং গোপন মিশনে আছে। এ কথা শুনে বাকি অফিসাররা হেসে ওঠেন। তখনই পুলিশ প্রধান সেখানে আসেন। সেখানকার কাউন্সিলম্যান তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি এখনো হ্যাক্সকে গ্রেফতার করেননি। প্রধান বলেন তাদের কাছে কোনো প্রমাণ নেই। কাউন্সিলম্যান হুমকি দেন হ্যাক্সকে গ্রেফতার না করলে পরের নির্বাচনে তার চাকরি যাবে। প্রধান তখন ওই 3 জন অফিসারকে সেখানে বসে থাকতে দেখে ম্যানেজারকে নির্দেশ দেন তাদের যেন এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। অফিসাররা তখন আলোচনা করতে করতে চলে যান যে তাদের বসার জন্য অন্য কোনো জায়গা খুঁজে বের করতে হবে। পরের দিন আমরা আর্মিদের কোনো একটি জায়গায় খনন কাজ করতে দেখি। এই দৃশ্য দেখে আমরা নিশ্চিত হতে পারি যে এই ডিক হ্যালোরানই হলেন সেই ডিক হ্যালোরান যাকে আমরা দ্য শাইনিং সিনেমায় দেখেছিলাম, এবং তার মধ্যেও শাইনিং ক্ষমতা রয়েছে। আর্মিরা তার এই ক্ষমতার সাহায্যেই এমন কিছু খোঁজার চেষ্টা করছেন যা তারা এখনো পায়নি। আমরা কিছু আদিবাসী আমেরিকানদেরও দেখি যারা দূর থেকে এই খনন কাজের উপর নজর রাখছিল। টিফিনের সময় লিনির সঙ্গে দেখা করতে আসে রনি। সে জানায় যে গতকাল রাতে ইট তার উপরও হামলা করেছিল এবং বলেছিল যে পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যাবে। লিলি তাকে আশ্বস্ত করে যে এমন কিছুই হবে না। সে পুলিশকে বলেছে তার বাবা কোনো দোষ করেননি। রনি জানতে চায় কেন সে পুলিশকে দানবের কথা বলেনি। লিলি জানায় যদি সে পুলিশকে বলে যে একটি বিকৃত শিশু তাদের মেরে ফেলেছে তবে তাকে আবারও পাগলাগাঁওতে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে সে আর ফিরতে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয় এবং রনি একটু জোরে চিৎকার করে ফেলে। ফলে শিক্ষক তাকে ডেটিনেশনে পাঠিয়ে দেন। বাইরে বসে উইল টিফিন করছিল। সেখানে তার বন্ধুত্ব হয় রিচ নামের একটি ছেলের সাথে। ঠিক তখনই কেউ একজন সেখানে দুর্গন্ধযুক্ত বোমা ছুড়ে মারে। সেটা থেকে বাঁচতে গিয়ে উইল একজন শিক্ষকের সাথে ধাক্কা খায় এবং তাকেও ডেটিনেশনে পাঠিয়ে দেওয়া হয়। ডেটিনেশন রুমে তার সাথে রনির কথা হয়। তখনই তারা দেখতে পায় যে পুলিশ লিলিকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ প্রধান এবার লিনিকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেন। তিনি বলেন লিনি যেন তার জবানবন্দি বদলে হ্যাক্সের উপর সমস্ত দোষ চাপিয়ে দেয়। অন্যথায় থিয়েটারে শুধু লিলি ছিল। যেহেতু শহরের সবাই লিলিকে কিছুটা উন্মাদ বলে মনে করে, তাই পুলিশ চাইলে প্রমাণের অভাবে লিলিকেই সেই 3 শিশুকে হত্যার দায়ে ফাঁসাতে পারে এবং তাকে আবারও মানসিক হসপিটালে পাঠিয়ে দিতে পারে। কাঁদতে কাঁদতে লিলি জানায় যে সে আর পাগলাগারদে যেতে চায় না। প্রধান তখন আবার জিজ্ঞাসা করেন যে সে নিশ্চিত থিয়েটারে সে আর কাউকেই দেখেনি। ভয়ে লিলি তার জবানবন্দি পাল্টে দেয়। সে জানে না সেখানে আর কে ছিল। এরপর পরই পুলিশ রনির বাবা হ্যাক্সকে গ্রেফতার করে। রনি দূরে লিলির বাড়িতে যায় এবং চিৎকার করে বলে যে লিলি তার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন হ্যালোরান জেলে মাস্টার্সের সঙ্গে দেখা করতে যান। তিনি তার সামনে একটি ম্যাক্রো পিএম বন্দুক রাখেন। এই বন্দুক দিয়েই মুখোশ পরা লোকেরা তাকে আক্রমণ করেছিল। এই বন্দুক সহজে পাওয়া যায় না এবং এটি লোড করাও বেশ কঠিন। অথচ হামলাকারী 1 সেকেন্ডের মধ্যেই তা লোড করেছিল। তাই হ্যালোরান নিশ্চিত যে মাস্টার্স সেই হামলাকারী নন, কারণ মাস্টার্স ভালোভাবে একটি সাধারণ M60ও লোড করতে পারে না। হ্যালোরান তখন মাস্টার্সকে কিছু কটু কথা বললে মাস্টার্স রাগে বন্দুকটি তুলে নেয়, কিন্তু সে সেটি লোড করতে পারে না। এতে হ্যালোরানের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। হ্যালোরান এই কথা জেনারেল শোকে জানাতে যান যে তারা ভুল লোকে জেলে ভরেছেন এবং তিনি তার রিপোর্ট উপর মহলে জানাবেন। জেনারেল তখন হ্যালোরানকে আসল সত্যিটা বলেন। তিনি বলেন হ্যালোরানের উপর হামলা আসলে তারাই করিয়েছেন। তারা দেখতে চেয়েছিলেন যে হ্যালোরান কতটা সাহসী এবং নির্ভীক। হ্যালোরান এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আসলে কোরিয়ায় থাকাকালীন হ্যালোরানের মস্তিষ্কের সেই অংশে আঘাত লেগেছিল যেখানে ভয় প্রক্রিয়া হয়, অর্থাৎ হ্যালোরান এখন আর ভয় পান না। তাদের এমন একজন লোকই প্রয়োজন ছিল যে একেবারে নির্ভীক। এরপর তিনি হ্যালোরানকে তাদের বিশেষ মিশনের কথা বলতে শুরু করেন। অন্যদিকে লিলি একটি মার্কেটে কেনাকাটা করতে গেলে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। লোকেরা তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে এবং পাগল বলে ডাকে। সে কর্নফ্লেক্সের বক্সে নিখোঁজ ম্যাটি ও ট্যাডির মুখ দেখতে পায়। এরপর সে আচারের শেলফ দিয়ে চারদিক থেকে ঘেরা পড়ে যায়। একটি আচারের বয়ামের ভেতর থেকে সে তার বাবার শরীরের অংশ দেখতে পায় যা তার সাথে কথা বলছিল। লিলি বয়ামটি ভেঙে দিলে বাকি বয়ামগুলো নিজে নিজেই নিচে পড়ে যায় এবং বাবার খন্ড খন্ড অংশ বেরিয়ে আসে যা লিলির দিকে এগিয়ে আসে। সে জোরে চিৎকার করে ওঠে এবং দেখে আসলে এমন কিছুই ঘটেনি, সে শুধু একটি আচারের বয়াম ভেঙেছে। এদিকে হ্যালোরানকে সেই বিশেষ মিশনের গুদামে নিয়ে যাওয়া হয়। জেনারেল জানায় যে কোল্ড ওয়ারের সময় পারমাণবিক বোমা হামলার ঝুঁকি রয়েছে। তা থেকে বাঁচতে তারা একটি অস্ত্র খুঁজছে যা ডেরির নিচে বহু বছর আগে চাপা পড়েছিল। এই অস্ত্র মানুষের ভিতরে ভয় সৃষ্টি করে, কিন্তু হ্যালোরান তো ভয় পায় না, তাই তিনি এই মিশনের জন্য নিখুঁত ব্যক্তি। তারা জানে না এই অস্ত্রটি কি বা কোথা থেকে এসেছে, শুধু জানে যে এটি বাকেট দিয়ে ঘেরা। বাকেটগুলো খুঁজে পেলেই সেই অস্ত্রের অবস্থান সম্পর্কে জানা যাবে। ঠিক তখনই খবর আসে যে খনন কাজের সময় তারা কিছু একটা পেয়েছে। তারা সেখানে গিয়ে দেখে
দেখে একটি পুরনো গাড়ি পাওয়া গেছে যার ভিতরে কিছু মানুষের কঙ্কাল পড়েছিল। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই যাকে তার মা জুনপার হিলস নামে একটি পাগলা গারদে নিয়ে এসেছেন। সুপারমার্কেটে যা ঘটেছিল সম্ভবত সেই কারণেই, এবং এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, লিলির সাথে এরপর কি ঘটবে, আর্মিরাই বা কোন অস্ত্র খুঁজছে, এসব জানা যাবে পরের পর্বে। এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি চান যে আমি পরের পর্বগুলো এক্সপ্লেইন করি তবে কমেন্টে ইয়েস লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।